নমস্কার, আমি অরুণিমা আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি এই কাপ অফ চা উইথ অরুণিমার নতুন এপিসোড নিয়ে। আজকে আমি ভীষণভাবে একটা ফিল গুড ফ্যাক্টর আমার মধ্যে কাজ করছে, কারণ আজকে আমার এই অনুষ্ঠানে যিনি আছেন বা যাকে আমি আমার সৌভাগ্যক্রমে পেয়েছি, তিনি আর কেউ নন, আমাদের আপনাদের আমাদের সকলের স্বনামধন্য নায়িকা, কিংবদন্তি নায়িকা শকুন্তলা বড়ুয়া। মানে আমি আজকে এত আপ্লুত। দিদি, থ্যাংক ইউ, তুমি আমার শোতে সময় দিয়েছো। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আজকে আমার হয়তো ভীষণ খুব একটা আশীর্বাদ ধন্য দিন, যেখানে আমি তোমাকে আজকে আমার শোতে পেয়েছি। দর্শক বন্ধুরা, আমার কিছু বলার নেই, এবার ওভার টু দিদি। দিদির আমরা এত সাকসেসফুল একজন কিংবদন্তি নায়িকা, আজকে এখনো অবধি তাকে আমরা পাচ্ছি, বা টলিউড ইন্ডাস্ট্রি আজও যে তার মানে সান্নিধ্য আমরা পাচ্ছি সিনেমাতে, সিরিয়ালে, সব জায়গায়, সেটা আমাদের এবং টলিউডের একটা ভীষণ বড় সৌভাগ্য। আর কিছু বলার নেই, আজকে আমাদের আড্ডা শুরু করে দিই। দিদির প্রথম দিনের শুটিং এর থেকে আজ অবধি চলার পথে আমরা জানি there is no shortcut to any success। দিদি বলে কি শকুন্তলা বড়ুয়া নামটা বহু বছর ধরে এবং বাংলা তথা ভারতবর্ষে কেউ নেই যে জানে না, ঠিক আছে? তো তোমার যাত্রাপথ আজকে এত বছরে, 45 বছর 40 বছর, একদম মানে তাকিয়ে থাকতে হয় যেই নায়িকার দিকে, সেই দিয়ে তোমার যাত্রা শুরু। তুমি একটু বলো, প্রথমেই বলো তোমার শুরুটা কি দিয়ে হয়েছিল, মানে প্রথম দিনের শুটিং। প্রথম দিনের শুটিং তো ছিল মানে প্রতিটাই খুব ইতিহাস আমার জীবনে। অবভিয়াসলি মানে কেউ বোধহয় বিশ্বাসও করতে পারবে না যে আমার প্রথম ছবি, প্রথম নায়ক উত্তম কুমার। ও মাই গড! দর্শক বন্ধু বুঝতে পারছেন তো কিংবদন্তিটা কেন বলছি? শি ইজ এ কিংবদন্তি নায়িকা, উত্তম কুমার হিরো। মানে এটা বোধহয় মানে তুমি বোধহয় প্রথম থেকেই মানে কি বলবো, লাকি। হ্যাঁ লাকি। আমি আরো একটা কথা, তুমি যে মোটিভেশনে এটা করছো, হ্যাঁ হ্যাঁ, আমি সেই সব ছেলে মেয়েদের জন্য বলবো একদম, যে দেখো এই লাইনে যদি কেউ সাকসেস আনতে চায় বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো তো অনেক জায়গা আছে, কিন্তু আমার নিজের ধারণা এক এক জায়গায় এক এক রকম চাহিদা থাকে। একদম, কেউ বড় ইঞ্জিনিয়ার হতে চাইবে, তার চাহিদা লক্ষ্য আলাদা, হ্যাঁ লক্ষ্য আলাদা সবই আলাদা। কেউ নাসার বিজ্ঞানী হতে চাইবে, তারও লক্ষ্য আলাদা দাঁড়িয়ে। তো সেটা না, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি। যারা এখানে আসতে চাও বা তারা যে এসেই সাকসেস হয়ে যাবে আর বিরাট স্টার হয়ে যাবে, এটা কিন্তু কখনোই ভেবে এসো না, কখনোই ভেবে এসো না। একটা কথা আমি নিজে যেটা বিশ্বাস করি, এবং আমি অনেক জায়গায় পড়াতেও গেছি, ফিল্ম নিয়ে পড়াতে হয়েছে অনেক জায়গায়। আমার প্রথমেই এটা থাকে যে তিনটে ফ্যাক্টর মাথায় নিয়ে ঢুকবে। একটা হচ্ছে লাক, আরেকটা হচ্ছে তোমার কর্ম মানে হার্ড ওয়ার্ক, আরেকটা হচ্ছে তোমার ভেতরে তোমার গুণ কতটা আছে, তোমার ট্যালেন্ট। এই তিনটে যদি কম্বাইন্ড হয় তবেই তুমি এই সাকসেসটা পাবে। কিন্তু তোমার লাক কাজ করলো, কিন্তু সেটা তোমাকে বেশি দিন টানবে না, কিছুদিন টানবে, তারপরে হঠাৎ লাথি মেরে ফেলে দেবে। তখন আমার কি হলো, একদম ঠিক আমার কি হলো, এই যে আমাকে এরা নিল, ওরা আর আমাকে কেউ নিচ্ছে না। কেন নিচ্ছে না ভাবতে চেষ্টা করো। ট্যালেন্ট থাকলে তোমাকে আবার ডাকবে, কিন্তু তোমার ট্যালেন্ট নেই। ওদের তখনকার মতো একটা মানে রং চং দিয়ে একটা ছবি আঁকার দরকার ছিল, আছে এই রংটা দরকার, ওই রংটা দরকার, দিলেও ব্যাস ছবিটা তো বেরিয়ে গেল। তারপরে ওদের আর রং, এই রং দরকার নেই। যাদের তোমার যদি গুণটা থাকে, তোমাকে আবার ডাকবে। এটা আর এই যে বললাম তোমার কর্ম, পার্সিভিয়ারেন্স যেটাকে বলা হয়, যে তোমার লেগে থাকতে হবে, তোমাকে খাটতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো। আমাদের গুরুদেব, আমি দীক্ষিত, আমার গুরুদেব উনিও বলেন সবসময়, দেখো তোমাকে একটা কর্ম করতে কিন্তু ঈশ্বর পাঠিয়েছে, তুমি নিজেও জানো না যে
যে তোমাকে কেন পাঠানো হলো, কেন এই তোমার জীবনে কেন আমার ডিভোর্স হয়ে গেল, তো কেন সবকিছুর divorce একটা হয়ে গেল? কারণ আছে। কারণ একটা আছে নিশ্চয়ই, কিন্তু তুমি জানো না। তোমার এই কদিনই তোমার ওর সঙ্গে সাথ ছিল, ঠিক, তোমার সঙ্গে সাথ ওর এই কদিনই ছিল। মানে ডেস্টিনি। ডেস্টিনি, ভাগ্যটাও না, মানে ঈশ্বর তোমাকে লিখেই পাঠান যে তোমাকে আমি এই কাজ করতে পাঠাচ্ছি, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তোমার কাজ করে যাও, ফলের কথা তুমি ভেবো না, ফলের কথা উনি ভাববেন। কারণ উনি তো তোমায় পাঠিয়েছেন, আসল কাজ তো উনি, তোমাকে ফল দেবেন উনি দেবেন। তোমার কর্ম যা করাবে, তোমার কাজ হচ্ছে কর্মটা করা ঠিকঠাক ভাবে, কোনো দিকে তাকে না থাকে। আমাকে খেটে হোক, যেভাবে হোক, মন দিয়ে আমার কাজটা করতে হবে। আমাকে তো এই কাজের জন্য পাঠিয়েছেন, আমি আমার কাজ করব। কি সুন্দর কথা। এইটা সবাইকে ভাবতে হবে। আমি ফিল্ম লাইনে ঢুকলাম আর আমি কি স্টার হয়ে গেলাম, এটা হয় না, কোনোদিন হয়নি, সম্ভবেও না। আজকের দিনে খুব ডিজিটাল দুনিয়াতে মানে একটা কিছু কাজ করেই বা একটা বা দুটো কাজ করেই মানে একটা এমন একটা অ্যাটিটিউড চলে আসছে ইউথদের মধ্যে, মানে এটাই কিন্তু হয়ে যাচ্ছে তাদের মানে কি বলে অবনতির মূল একদম, তাই না? আমি দেখো, যদি এখন ওদের সাথে আমার কাজ করতে হয় বেশিরভাগ সময়, আমি যদি ওদের এগেইনস্টে প্রথমে, তোমরা যেমন কথাটা শুনছো আমার এবং রিয়েলাইজ করছো, ওরা শুনবেই না এই কথাগুলো। আমি যদি এই কথাগুলো বলতে যাই, তখনই ওরা হাই উঠে চলে যাবে, পছন্দ করবে। একদম ঠিক। ওদের সেই ধৈর্যটাই নেই যে বসে কি বলছে শুনি তো, এটা এর মধ্যে কি কোনো মানে, কারণ ওরা নিজের মা বাবার কথাই শোনে না, ওরা বাইরের আমার কথা শুনবে কেন? তাহলে দিদি আজকের ডিজিটাল দুনিয়াতে মানুষকে আরো ধৈর্য ধরতে হবে তুমি বলছো, কিন্তু এখনকার যে সিচুয়েশন চলছে তাতে আরো হার্ড ওয়ার্ক, লাভ থাকতে হবে। এই তিনটে মিলিয়ে মানুষকে এগোতে হবে, ভাবলে হবে না যে আমার একদিনই হয়ে যাবে বা এক বছরে হয়ে যাবে, রাইট? শকুন্তলা বড়ুয়া নামটার সাথে আমরা কেন বাংলা ভারতবর্ষ সকলের পরিচিত, এই যে একটা সুপার সাকসেস এত বছরের এবং এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা, তোমার কি মনে হয় যে তোমার তো নিজস্ব, তুমি একদম ডার্ক সাইডে মানে সুন্দরী বলতে যা বোঝায় একদম পিওর সুন্দরী, তার সাথে এরকম অভিনয় ক্ষমতা, তার সাথে এরকম এত বছরের লড়াই, এই তিনটে নিয়ে তোমার মধ্যে কোন জিনিসটা তোমার মধ্যে ইউএসপি ছিল যার জন্য এত বছর টলিউডে ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত এই কিংবদন্তি নায়িকাকে আমরা পাচ্ছি? তোমার মনে হয় কি তোমার ইউএসপিটা দর্শকরা একটু জানতে চাই। দেখো, আমার সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু মন থেকে যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আসবো এরকম কোনো আসলে আমার কখনো ছিল না। কিন্তু আমি জানতাম 2 বছর 2.5 বছর বয়স থেকেই আমি রেডিওতে, যখন বাড়িতে রেডিও ছিল, রেডিওতে দুপুরবেলা নাটক হতো 2টোর সময়। আমি 2-2.5 বছরের মেয়ে, আমি কিন্তু ওইখানে যেরকম নাটক শুনে শুনে, কেন নাটক কে কেন শুনবে একটা 2 বছরের মেয়ে? তো আমি শুনতাম, শুনে শুনে এক একজনের গলার নকল করতাম, এরকম করে হাসলাম। হঠাৎ আমার মায়ের কি হলো গলা কিছু কেন কিছু মুখে দিয়েছে, এরকম বললো না আমি তো রেডিওর হাসি আসছে। তখন বললো ও রেডিওর হাসি আসছে, আচ্ছা ঠিক আছে। তো এই তখন কিছু করলে আমার আজকে মনে পড়ে এই কথাগুলো, আমি কিছু শুনলেই বা কিছু দেখলে নকল করতাম, যে আমি দেখলেই মনে হয় এরকম করে হাঁটি। কেউ কেউ আরো বড় হয়েও দেখেছি, কেউ একটা লেংড়ে লেংড়ে যাচ্ছে, মা ওকে দেখাবো কিরকম করে যাচ্ছে, আমি হেঁটে দেখালাম অমনি করে। আরো বড় হয়ে মনে আছে যে সিনেমা টিনেমা বেশি দেখতাম না, মানে যখন সিনেমা দেখলাম সপ্তপদী দেখে এসে আমার মনে আছে বাড়িতে সবাই যে নকল করতে বলতো আমাকে, তখন বলতে আমি একটা সিনে মানে সুচিত্রা সেন কি করলো ওখানে গিয়ে ওই সিনটা পুরো করে দেখালাম যে হাসপাতালকে টাকা দিতে গেলাম, নিল না, আপনাকে কিন্তু নিতেই হবে, মানে মাতাল এসে ইয়েকে বলছে আচ্ছা এই টাকাটা দিয়ে। আচ্ছা ওই সিনটা তুমি এসে বাড়িতে এসে ওই করে করে ওকে করে করে মাছ মা সবাই আমাকে মানে ওরকম করে একটা দিয়ে বলতাম হাসপাতাল, তখন মাতাল সুচিন্তা সেন হাসপাতাল, মানে ও দেখেনি কৃষ্ণেন্দুকে, তখন কৃষ্ণেন্দু পেছন ফিরে দাঁড়িয়ে আছে,
তাহলে ও জানে না যে এটা কৃষ্ণেন্দু। তখন বললো না যে হাসপাতালকে টাকা দিতে গেলাম নিল না, আপনাকে কিন্তু নিতেই হবে। বলে এরকম করে যে দিচ্ছে, তখন ও আস্তে আস্তে তাকিয়েছে, যে ওকে রেখেছে, তখন রাশ করে বেরিয়ে গেল, একদম চিৎ করে না 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 করে টাচ করে বেরিয়ে গেল। ওইটাই বাড়িতে এসে দেখাতাম, মানে সিনেমাটা দেখে আসার পর তুমি বাড়িতে ওই সিন একটা করছো। হ্যাঁ আচ্ছা, ওটা করলাম। আরেকটা সিন ছিল মনে আছে যে তখন তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা হয় তখন একদম বিয়েটাও হয়নি তখন। কি বলে, তারপরে একটা সিনে উৎপল দত্ত, উত্তম কুমার, সবাই আর তিনজনে আছে, আমি তিনজনেরটাই করে দেখিয়েছি, মানে একবার একটা একবার ওটা একবার একটা, এ তখন এই বললে তখন মনে করলাম, ওদের মতন করে একদম করে করে থাকা। মানে তোমার মানে গ্র্যাব করে নেওয়াটা খুব ইজি, মানে সবাই বাড়ির লোকরাও তখন বুঝতে পারছে যে ওদের আলাদা কিছু ব্যাপার আছে। হ্যাঁ, সবাই আমায় বলতো এটা একটু দেখান, ওই সিনটা দেখা, এরকম এরকম করতো। সো আই নিউ যেটা আমার মধ্যে আছে, কিন্তু ওটা আমার যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে ফিল্ম স্টার হবো এরকম কিন্তু আমার কখনো মনে আসেনি। কিন্তু ইনবিল্ট ছিল, একটা ছিল যে আমি আর্টিস্টই হবো, আচ্ছা, সেটাও কিন্তু আমার, কারণ বিকজ আমার বাড়িতে গানের বাড়ি। আমার মা গানের শিল্পী ছিলেন, সন্ধ্যা মুখার্জি মা, বাঁশরী লাহিড়ী, মীরা ব্যানার্জি, এরা সব একসাথে গান টান গাইতেন। হ্যাঁ, তো সন্ধ্যা মুখার্জির যে জীবনী আছে তাতেও মায়ের নামটাম আছে সব। তো আমার বাড়িতেই না ছোটবেলার থেকেই দীপালিনা, যামিনী গাঙ্গুলি, বড় বড় আর্টিস্টরা সব আসা যাওয়া করতেন, আর মা গান শিখতো বাড়িতে, ওই ছিল, ওটাই, ওইগুলোই শিখেছি, ওইগুলোই শুনেছি। মানে ক্রিয়েটিভ, মানে পুরো ফ্যামিলিটা একটা ক্রিয়েটিভ ফ্যামিলি। গানে ছিল। আর বাবা তো ডাক্তার ছিলেন, কিন্তু বাবা কিন্তু গান ভালোবাসতেন, ভীষণ সঙ্গীতানুরাগী ছিলেন। কিন্তু বাপি ছিলেন আবার রবীন্দ্রসঙ্গীতের খুব ভক্ত। এবার বাড়িতে অনেক সুচিত্রা মিত্র রেকর্ড এগুলো ছিল, বাপি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন। যাই হোক, আমার ওইভাবেই বড় হয়ে একটা, আমি জানতাম যে আমি গানের আর্টিস্টই হবো, কিন্তু 10 বছর বয়সে মা আমাকে শিশু মহলের রেডিওতে ঢুকিয়ে দিল। আমি তখন থেকে রেডিওতে গান গাই, বড় হয়ে পর্যন্ত, মানে তারপরে কলকাতা আসো, পল্লী মঙ্গল আসো, তারপর জেনারেল। তারপরে তোমার গানটা তো আমি তো কোনোদিন শুনিনি, তো আজকে তো কিন্তু আড্ডাতে গান বলে শুনতে হবে। ও মাই গড, আমার ইউটিউবে যাও না, কত রেকর্ড আছে। তাহলে তোমার গানটা অলরেডি ছিল, মানে গায়িকা হতে হতে তুমি নায়িকা। হ্যাঁ, মানে মানে দর্শক বন্ধুরা, মানে আমি লিটারালি জানতাম, মানে আমি জানতাম, মানে এই গানের ব্যাপারটা জানি, কিন্তু এই যে গান হতে হতে নায়িকা হয়ে যাওয়া, মানে ইউএসপিটা ভেতরেই ছিল, এটাই তোমার হচ্ছে মূল ধন। হ্যাঁ, এর বাইরে কোথাও যেতাম না, হয় এদিকে নয় এদিকে, এখানেই ছিল। কিন্তু আমি জানতাম আমি আর্টিস্টই হব। আচ্ছা, মানে এটা তো সত্যি, মানে আমাদের পরম প্রাপ্তি। মানে আমার মা অনেক ছোটবেলা থেকেই আমার এটা মনে হতো যে কতজন একসাথে আমরা থাকি, এই পাড়া ওই পাড়া, যাই হোক সমাজে এত লোক আমরা একসাথে থাকি। হ্যাঁ, তখন কেউ মরে গেলে জানিস তো ওর বাড়ি মারা গেছে, এরকম বলি, এই জানিস তো অমুকের মা মারা গেছে, এই অমুকের বাবা না কালকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই বলা দিলে আমরা কথা বলি। আমার না এটা ঠিক পছন্দ না, আমি মরে গেলে আমাদের বলে ওই বাড়ির মেয়েটা তো মারা গেছে, মানে আমি কি এটা আমার ঠিক পছন্দ না। সবাই একটা কিছু হতে হবে, আমাকে কেউ মনে রাখবে না, কেউ জানবে না আমি কে, একটা স্পেশাল কেউ, এটা যেন হয়। আমি মরে গেলে যেন বলে যে উনি চলে গেলেন, এটা যেন লোকে বলে, মানে আমি স্পেশাল কেউ, তুমি স্পেশাল কেউ দিদি, তুমি আমাদের টলিউডের কিংবদন্তি, আমাদের নায়িকা, তুমি স্পেশাল হয়ে আছো, সবসময় স্পেশাল থাকবে। আর তোমার দীর্ঘায়ু কামনা করি আজকের এই অনুষ্ঠানে, যাতে আমরা আরো 25-30 বছর তোমাকে আমরা আমাদের সাথে পাই, এবং মানে এক অভিনয়ের সাথে থাকো, এটা আমাদের পরম পাওয়া। আচ্ছা, এরপরের একটা ভীষণ জানতে ইচ্ছে করছে আমার এই কথাটার পরিপ্রেক্ষিতে, যার অভিনয় দেখে এসে তুমি বাড়িতে দেখাচ্ছ, যে মহানায়কের ছবি তুমি দেখে এসেছো, তখন তুমি মানে নায়িকা, মানে ছবির জগতে আসনি, সেই
নায়কের, সেই মহানায়কের প্রথম নায়িকা, এইটা তো বিশ্লেষণ করে তোমাকে বলতেই হবে আজকে। মানে সেই ফিলিংস, সেই গল্প, সেই কাহিনী। হ্যাঁ, অনেকেই আমাকে মানে জিজ্ঞেস এটা করেছে। ড্রিম কামস ট্রু। হ্যাঁ, That time. এটা নিয়ে উত্তর দিচ্ছি। ইট ওয়াজ নট মাই ড্রিম। এটাই আমার অনেকে এটা প্রশ্ন করেছে যে আচ্ছা উত্তম কুমার যখন তোমার নায়ক হলো প্রথমে, উত্তম কুমারের নায়িকা হইলে তোমার কিরকম লেগেছিল ওনাকে দেখতে, ওনাকে দেখবার এক্সাইটমেন্ট ওনার সঙ্গে অনেকেই জিজ্ঞেস করেছে। সত্যি কথা বলছি, আমার না ব্ল্যাঙ্ক ছিল, কোনো ফিলিংস ছিল না, কোনো ফিলিংস ছিল না। উত্তম কুমারের ওখানে জাস্ট মানে আমি যখন রিহার্সাল করতে যেতাম সুখেনদার কাছে, সুখেনদার ছিলেন ডিরেক্টর, আমি তো কোনোদিন অভিনয় করিনি তার আগে, আর একটা কবিতা আবৃত্তিও করিনি, গান ছাড়া কিছু করিনি। আচ্ছা। তো সেই জন্য আমাকে সুখেন্দা বলতো তুমি তো করনি, আমি তো গান ছাড়া আমি কিছু করিনি। দিয়ে তখন বললো যে আমি তোমাকে একটা করে সিন করাবো, রোজ রিহার্সাল করতে, করে করে হ্যাঁ উনি একটা করে সিন আমাকে করাতেন, আমি তো নকল করতে পারি ভীষণ, কাজে আমি উনি যেরকম বললেন আমি সেরকম করে দিলাম। আর তাতে তো উনি খুব খুশি, ভীষণ খুশি যে বাবা এই তো ভালো অ্যাক্ট্রেস, কোনো অসুবিধে কিছু নেই। তো আমার কর্তা তো আমলা, বিরাট আমলা, বুঝতে পেরেছে। তখন কোল ইন্ডিয়া জেনারেল ম্যানেজার ছিলেন, পরবর্তীকালে RIC চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর, যখন একেবারেই আলাদা। আচ্ছা, ও ভাবতেও পারে না যে আমাদের বাড়ি থেকে উনি, আমার গান নিয়ে কিন্তু বাড়ির সবাই খুব প্রাউড ছিল, বা গান ভীষণ ভালো গান করে, গানের অনেক তোমার রেকর্ড আছে, সব আছে, রেডিওয়ে গাইতাম তখন আমি, গান নিয়ে এভরিবডি ওয়াজ ভেরি প্রাউড, কোনো কথা নেই ওটা নিয়ে। কিন্তু যেই বলেছি সিনেমা করবো, রে বাবা, সরকারে বাড়িতে বিয়ে হয়ে গেছে, বিয়েখানে আমার মেয়েরাই বড় তখন, আমাকে বোঝাই যেত না। মানে আসলে আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি যখন সিনেমায় নেমেছি তখনই আমার বড় মেয়ের বয়স 10, ছোট মেয়ের বয়স 6। কেউ দেখতে বুঝতেও পারতো না, কেউ। তো তখন যাই হোক আমার কর্তা বলেছিল কিছুতেই নামতে দেবে না, অনেক ঝামেলা, হাতে পায়ে ধরে শেষকালে বললাম একটা করতে দাও আমাকে, আমি জাস্ট একটু দেখতে চাই যে আমি অভিনয় করতে পারি না। আমি একটু আমার আর এত এই প্রথমেই এরকম একটা রোল, যে অন্ধ মেয়ের রোল, মানে সো ডিফিকাল্ট। একটা অন্ধ মেয়ের রোল খেলা প্রথম আরো অনেক বেশি অনেক টাফ হবে, অভিনয় জানেই না যে মেয়ে, তার সে ওইটা করবে, পুরো ছবিটা ক্যারি করা। আমি তখন প্রথমে ওটার নাম ছিল গান্ধারী, ছবির নাম ছিল গান্ধারী। এটা সুখেন্দা পাল্টে দিয়ে আমাকে ওটা সুনয়নী হলো, সুনয়নী নাম প্রথম ছবি। তো তারপরে স্যার তোমাকে পারমিশন দিল, একটাই তো, একটাই হাতে পায়ে ধরে বললাম, মানে তোমার ডেডিকেশন মানে মানতে হবে, মানে তুমি মানিয়ে নিয়েছি। তারপরে কত গল্প বাবা, সেইগুলো নাম এমনি তারপরে বলে ঠিক আছে একটাই যাও করবে, তুমি রাগান্বিত হয়ে রেগে তারপরে আর ভীষণ না আমার কর্তার না কুচু, খুব না কুচু, মানে লেখাপড়া এইটাই ওর সব থেকে আগে ওখানে সব আমাদের বাড়িতে। এবার IAS অফিসার সব নন্দাইরা সব আমলা ম্যানেজমেন্টের হাই পোস্টে ছিলেন সবাই, বাড়িতে সবাই ওই মানে সবাই বললাম তো IAS অফিসার এইসব বাড়িতে, এর নিচে কেউ নেই। তো তার সিনেমাতে যাওয়াটা মানে একটা সিনেমা পড়াশোনা না করে যারা তারাই সিনেমা করে, এরকম একটা ভাবে তাকে রাজি করানো, এটাও তোমার একটা অনেক বড় কঠিন পরিবেশ। তারপর যখন সুখেন্দাকে গিয়ে বললাম আচ্ছা আমি করবো, সব এটা খুব ইন্টারেস্টিং করে, এগুলো এত বলা হয়ে গেছে না, সবাই জানে। আমাকে বললো একটা কন্ট্রাক্ট পেপার দিল, দাও এটা সই করে আনবে করকে দিয়ে। আমি কন্ট্রাক্ট পেপারটা নিয়ে এসে দিলাম যে একটু সই করে দাও। ও তো নিজের কাজ করে, এসব করতে করতে কট করে হাত থেকে নিল, নিয়ে এটা পড়লো, পরে দেখি পেনে ও তো সঙ্গেই ছিল, এই লাইনটা কাটছে, হ্যাঁচ করে কাটছে, এটা হ্যাঁচ করে কাটছে, এটা দিলে সব দিল কেটে কেটে। আমার আর সিনেমায় নেওয়া হবে না। কেন আর নেবে আমাকে বলো, তুমি ওদের কন্ট্রাক্ট পেপার নিয়ে এসে যদি গ্যাস করে কেটে দাও, আমাকে আর নেবে? আর কখনো দিয়ে তারপরে আমি
তুমি এটা কি করলে? বলতে বলে আর উল্টা আমাকে বকে দিল, কন্ট্রাক্ট মানে জানো? পড়াশোনা করেছি কিছু? তার মানে হ্যাঁ কন্ট্রাক্ট মানে জানি। তখন বলে কন্ট্রাক্ট মানে হচ্ছে বোথ সাইডেড, বুঝতে পেরেছো? কন্ট্রাক্ট ক্যানট বি ওয়ান সাইডেড। কন্ট্রাক্ট মানেটাই তাই, বোথ সাইডেড। একজনের কন্ট্রাক্ট হয়, তখন আমি বললাম যে হ্যাঁ তাহলে তাই বলে দিই। সো আমি সবগুলো আমি মানবো, তার কি মানে আছে? তুমি লিখে পাঠিয়ে দিয়েছো যেগুলো, সবগুলো আমি ইয়ে করে দেবো যে হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। না, আমি যেটা মানবো না আমি সেটা মানবো না, আমি কেটে দিলাম। এগুলো আমি মানবো, এগুলো আমি মানবো না। ওর দিক থেকে ও রাইট রাইট। দিয়ে তারপরে মানে ওটা তোমার কিন্তু একটা পজিটিভ দিকও হয়েছে। হ্যাঁ। মানে যেহেতু উনি হাই অফিসিয়াল ছিলেন, উনি জিনিসটা বুঝতেন যে সত্যি কন্ট্রাক্ট মানে তো দুই তরফা হওয়ার ব্যাপার। তারপরে তো আমি যখন ওটা নিয়ে গেছি, আমি কাঁদতে কাঁদতেই গেছি, জানি যে আজকে বিদায়। দিয়ে তারপরে ওটা দিয়েছি ওখানে। উনি তো রেগে গেলেন, শুনে এটা কি করেছেন, কি কন্ট্রাক্টে তো ছুঁড়ে ফেলে দিলেন। আমিও চুপ করে বসে আছি আর কাঁদছি। তখন আমরা হয়ে গেলাম, বাড়ি চলে যাই, আর তো রিহার্সাল হবে না, কিছুই হবে না। তখন বলে যে এটা উনি কেমন, আমি কি করবো? আমাকে দিয়েছিল তোমরা লিখতে, আমি দিয়ে দিয়েছি এই মতে, আমি তুমি করবে না। তা আমি বললাম আমি তো বলিনি আমি করবো না। তাই আর কি করে করবে, এই তো অবস্থা। তখন আমি জানি না বলে, আমি তো কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছি। দিয়ে তারপর দেখি উনি আবার ফোন করেছেন। ফোন করে বলতে যে আপনি এটা কি করেছেন, আমাদের এত দূর এগিয়ে এখন সব নষ্ট হয়ে যাবে হয়ে যাবে। তখন আমার ওকে ওই একই কথা বলতে, দেখুন কন্ট্রাক্ট মানে এই, আপনি যা যা লিখবেন আমি সবই যে মানবো তার তো কোনো মানে নেই। আমি যেগুলো মানবো না মানবো না, এরপর আপনারা ডিসাইড করুন কি করবেন। তখন আচ্ছা ঠিক আছে, বলছে কন্ট্রাক্ট আমি আর মানছি না, কন্ট্রাক্ট ছেড়ে দিই। তাহলে কেউ করবে না কাজ? বলতে আমি তো বলিনি ও কাজ করবে না। নিশ্চয়ই করবেন, জেন্টলম্যানস ওয়ার্ড, মুখে কথা বলেছি আমি, জেন্টলম্যানস ওয়ার্ড জানেন মানেটা তাই। আমার জেন্টলম্যানস ওয়ার্ড, ও কাজ করবে করবে, বাইরে কোনো নো কন্ট্রাক্ট নাথিং। আচ্ছা তাহলে করবে তো? বললাম তো জেন্টলম্যানস ওয়ার্ড, করবে বলে তখন আমাকে আবার শুরু হলো শুটিং, সবকিছু। তুমিও তখন ভাবলে যে হ্যাঁ করছি। হ্যাঁ, তখন আমি কাজ করি। তোমার তখন মধ্যে নিয়ে মহানায়ক করছি বা উত্তম কুমার না, ওইসব ব্যাপারগুলো আমি কাজ করছি। হ্যাঁ, আমার মধ্যে ওটা হয়নি কিছু। রোজ যখন শুটিং মানে রিহার্সাল করতাম, আমাকে একদিন বলে দীপঙ্কর দে হিরো। আমি বাড়িতে এসে বললাম দীপঙ্কর দে হিরো, ওটা শুনতো না, ও নিজের কাজ করতো। একদিন এসে বললেন রঞ্জিত দে হিরো। আমি যা যা শুনতাম, যা বলছে আমি বলতাম, ও শুনতো না। একদিন শুনলাম উত্তম কুমার হিরো, আমার না ওই রকমই লেগেছিল। আমি এসে বললাম উত্তম কুমার হিরো, তখন দেখি তাকিয়েছে, তাকিয়ে বললে যে করবে না। কি করবো না? তখন বলে যে সিনেমা করবে না। তখন আমি বললাম তখন অলরেডি কাজ মানে না, ওই কথাবার্তা রিহার্সাল চলছে। এই বললে করবে, সব ঠিক হয়ে গেল। কেন তুমি কাল পর্যন্ত বলনি যে করবো না, আর উত্তম কুমারের নাম শুনেই কেন সিনেমা করবো না? মানে এটার একটা অন্তর্নিহিত মানে আছে। মানে আমার লোকের মানুষের মনে উত্তম কুমার সম্পর্কে কিরকম একটা ধারণা ছিল যে বাড়ির বউ বা মেয়ে একবার যদি উত্তম কুমারের সামনে গিয়ে পড়ে, সে আর কখনোই বাড়ি ফিরবে না। মানে এইরকম সুন্দরী বউ, মানে এইরকম দানা কাটা পরির মতো সুন্দরী, তখন তো আরো এইরকম ছিল। দিয়ে তারপরে তাকে বুঝিয়ে টুঝিয়ে তো কোন রকম গেলাম। ও দেখলো যে আমার বইয়ের অত ইন্টারেস্ট নেই, মানে আমি তো কিছুই দেখাচ্ছি না, বলছি না। তাই আমি রাজি হয়ে গেল। রাজি তো দিয়ে তারপরে আরেকটা বিপদ আসলো। হঠাৎ বললো শুতে না, আমার বললো যে ওটাও তো মনে কিছু নেই, যে কাজ করতে এসছে, কাজ করছে। ওরা বলছে আচ্ছা আমাদের না ওই দিন আউটডোর যেতে হবে 7 দিনের জন্য। আমিও তো তখন জানি না, আমি যে সেটা কি। তখন বললো যে ডায়মন্ড হারবার একটা ভালো হোটেল আছে, খুব নাম করা হোটেলটা কি জানো, আমরা এখনো যাই ওটাতে। মানে ওই হোটেলটা আমাদের 7 দিন থাকতে হবে, কেননা উত্তম কুমারের ফ্ল্যাট হবে ওটা, ওইটা যেতে হবে।
তখন দাম সে আরেক বিড়ম্বনায় করলে হ্যাঁ তখন আমি আউটডোর আছে, আমি যত বুঝতে পারিনি, আমি বাড়িতে এসে বললো শুধু 7 দিন আউটডোর আছে, ডায়মন্ড হারবার গিয়ে থাকতে হবে। কেন? বললাম আউটডোর ব্যাপারটা কি? যে আবার সুকেন্দাকে ফোন করেছে, ব্যাপারটা কি আপনাদের আউটডোর কি? তখন বলছে না উত্তম মানে ফ্ল্যাট হবে, ওই হোটেলটায় আমরা যাচ্ছি, ওই হোটেলটায় থাকবো। তখন বললো শুনুন, আমার বউকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও যাবে না, ও কলকাতাতে এখানেই যেরকম কাজ হচ্ছে এরকমই হবে। আর আপনার উত্তম কুমারের ফ্ল্যাট হবে, একটা চাই যায় ভালো জায়গা চাই। আমার কলকাতা শহরে 9টা গেস্ট হাউস আছে, আপনি কাল সকালে আমার গাড়িতে করে বেরোবেন, আমি আপনাকে ঘুরে ঘুরে 9টা গেস্ট হাউস দেখিয়ে দেবো, যেটা আপনার পছন্দ আপনি নিয়ে নিন, ওইখানে শুটিং করুন। এবং তাই হলো। তো লর্ড সিনার রোডের ওখানে একটা গেস্ট হাউস পছন্দ হয়ে গেল, সুকেন্দ্র বলল এটা আপনার পছন্দ, চলুন এখানে শুটিং করুন। করে ওইখানে গেস্ট হাউস দিয়ে আমাদের মানে আমাকে বাইরে যেতে দিল না। তার মানে এটা দেখো, মানে তখনকার দিনেও তুমি হয়তো হার্ডেলস গুলো ক্রস করেছো, কিন্তু সে কিন্তু তোমাকে এগুলো কিন্তু তার সাপোর্ট। হ্যাঁ নিশ্চয়ই, এটা ভীষণ সাপোর্ট করেছেন উনি, মানে যেরকম নিজে গাইড করে নিয়ে গেছেন তোমাকে। হ্যাঁ সেটা নিশ্চয়ই, লিটারালি এটাও ভালো অনেকটা আমার, আমি সেই যেটা আশীর্বাদ তোমার। সাধারণের জন্য আমি এগুলো বললাম, সাধারণ জন্য মানে এটা বলতে পারো আমার ভাগ্য, মানে ভাগ্য আমাকে এত দূর নিয়ে এসেছে এইভাবে। আর কিন্তু তার সাথে আমার পরিশ্রম, আমার একটু উল্টো হয়ে গেছিল ব্যাপারটা। ওই দিকের পরিশ্রমের চাইতে আমার তখন মনে হয়েছিল মিল রাখতে হবে, কারণ আমার বর একটা কথা বলে দিয়েছিল, আমার 2টো মেয়ে বড় তখন স্কুলে পড়ে এখানে। আমাকে একদম যখন দেখলো যে সুনয়নী সুপার ডুপার হিট, একদম অনেক প্রাইজ পেলাম, অনেক প্রাইজ পেয়েছি অনেকে, এবং আমার বাড়ির লোকরা যখন দেখতে গেছে আমি সবগুলোর মুখ দেখছি। আর দেখছি যে প্রত্যেকে ইনভলভ একদম, মানে এত মন দিয়ে দেখছি, কারো চোখে জল আসছে, কারো একদম গম্ভীর, আর এত বেশি ওরা এক্সাইটেড, এত ভালো লেগেছে। তারপরে ফিরে এসে আমাকে তখন বললো, আর সুকেন্দা তো তখনই আমাকে পরপর ওর ব্যানারে যতগুলো ছবি সবাইতে সাইন করে নিয়েছে। হ্যাঁ তখন সাইন করানো, মানে আমার সব ছবিটা এখন তুমি থাকবে না, মানে ওগুলো করা হয়ে গেছে তখন। আমাকে তো বাড়িতে এসে বললো যে এত 1-2 দিন পরে চুপচাপ করে কথা বললো যে আমি বললাম আমাকে তো নেক্সট ছবির জন্য ওরা বলেছে আবার। তখন বললাম বলে আমি একটা কথা বলছি, দেখলাম তোমার ট্যালেন্ট আছে, আর এটাকে বাধা দেওয়া আমার অন্যায় হবে, এটা অন্যায় হবে, আমি বাধা দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি তুমি করো, আর তুমি বলেছিলে একটাই, এখন তুমি যদি করো তাহলে কিন্তু তোমাকে কতগুলো কথা মানতে হবে। ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ ইউর হবি, তুমি এটা কাজ হিসেবে নেবে না, হবি হিসেবে নেবে। হবি মানুষ যখন অবসর থাকে তখন করে। তোমাকে কিন্তু আজও তোমাকে ছেলে মেয়েদের স্কুলের যেমন তুমি যাও মাঝে মধ্যে করতে হবে, তুমি যেমন বাজার করতে যাও বাজার করতে হবে, তুমি যেমন রান্না করো বাড়িতে রান্না করতে হবে, সন্ধ্যেবেলা আমার সাথে ক্লাবে যেতে হবে, যখন আমার সাথে কাজে ক্লাবে যাও তুমি আমার সাথে ক্লাবে যেতে হবে। মানে এই রুটিনের যদি একটু এদিক ওদিক হয়, মানে তাহলে কিন্তু তোমার সিনেমা জগতে যাওয়া চলবে না। আরেকটা কথা, ভেরি ইম্পর্টেন্ট কথা, আমাদের 3জন, আমরা 4জন থাকি বাড়িটাতে, 3জনের যেন কোনো মুহূর্তে কারোর মনে হয় না যে বাড়িতে কেউ একজন স্পেশাল আছে, কোনো ফিল্ম স্টার আছে। এই ফিলিংসটা ওই সাকসেসটা উনি দেখেছেন, তারপরে এতগুলো শর্ত রেখেছেন। হ্যাঁ, যে আমাদের যেন কখনো মনে না হয় যে বাড়িতে একজন ফিল্ম স্টার আছে, বাড়িতে কেউ একজন স্পেশাল, স্টারডমটা যাতে না প্রকাশ পায়। যেন তুমি আমাদের কাছে যেরকম মিসেস বড়ুয়া, ওদের মা, রান্নাঘর বাজার যা করছে সব সেম থাকবে, কোনোদিনও যেন আমরা ফিল না করি যে তুমি ফিল্ম স্টার। সেটা তুমি করে দিয়েছো এবং সেটা আমি করেছি। দর্শক বন্ধুরা, কিছু বলার নেই। আজকে আমাদের যে কিংবদন্তি নায়িকা, সে
সব দিক মেনটেন করে হাজবেন্ড তাকে সাপোর্ট করেছে যেইভাবে, তারপরেও সে কিন্তু মানে দুটো সন্তানের মা, কারো স্ত্রী হিসেবে সমানভাবে পারদর্শী হয়ে তার সবকিছু ম্যানেজ করেছে। একদম তাই। আর আমার দেখো আজকে আমার বড় মেয়ে, আমার বড় জামাই আশিস বিদ্যা, হ্যাঁ, এটা তো আরেকটা, এটা আমার পয়েন্ট। বড় মেয়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন 5-6টা কাজ করছে, খুব ভালো কাজ। হ্যাঁ, খুব ভালো করছে। কারণ জোহারের ছবিতে কাজ করছে এবার, এই 5 তারিখ থেকে ও ডেট ছিল। তো আর ও গান করে ভীষণ ভালো, মানে ও তো মায়ের আমার সমস্ত গুলো আর কি ও পেয়েছে। তারপরে জামাই আশিস বিদ্যার্থী স্যার, এটা সব এইটা মিলিয়ে, যেমন আমার জামাইও ও সবাইকে বলে বেড়াতো যে ও আমাকে কোনোদিন মা ডাকেনি, আমার জামাই বন্ধু, আমার ও সবসময় বলে আমার বেস্ট ফ্রেন্ড। আর ওই একটা নাম দিয়েছে আমার দেবীদি, ও প্রত্যেকে দেবীদি নাম দিল। না আজকে আমি অনেক জায়গায় দেবীদি হয়ে গেছি, মানে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি সব তো ওর থ্রু দিয়ে আমার বন্ধু হয়ে গেছে। মানে ও যখনই যায় ওর সেটে নিয়ে যায়, অনিল কাপুরের জন্য একদিন রান্না করে নিয়ে যেতে হলো, করে সবাই করে দেবে এইরকম রান্না আমরা খাইনি, এরকম এইসব। মনোজ বাজপেয়ী আমার এই বাড়িতে এসছে, এই বাড়িতে এসে এখানে নিজে রান্না করে খেয়েছে। তো সবাই দেবীদি, দেবীদি মানে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমাকে দেবীদি বলেছে, জানেন সবাই দেবীদি, জামাই সূত্র ধরে, জামাই সূত্র ধরে সবাই আর কি। সেই জন্য আমি এটাই বলি যে পিলু যে আজকে এত জায়গায় এত গান করছে, অভিনয় করছে, মানে তুমি মেয়েদেরকেও সমানভাবে গড়ে তুলেছো সেইভাবে। ওরা কিন্তু যার মধ্যে যেটা থাকবে সেটা প্রকাশ পেয়ে যাবে। কারণ ছবি লন্ডনে থাকে, ও খুব ভালো ছবি আঁকে, গান গায়, কিন্তু প্রফেশনালি যায়নি। ওর ওই ন্যাকটা, ওটা শখ, ওর ওই ন্যাকটা নেই আর কি। তো সেই জন্য তো আমার এখন মনে হয় না যে আমি সিনেমা করতে গিয়ে আমি আমার ছেলে মেয়ে নেগলেক্ট করেছি, তারা কিছু শেখেনি, ওরা পড়াশোনাও করেছে। সব যাদবপুর ইউনিভার্সিটি থেকে কৌশিক, পিলু সব একসাথে চুলনি। মানে দিদি তুমি দেখিয়ে দিয়েছো যে রাধে সে চুলো বাঁধে। একদম, মানে একটা করতে গিয়ে, একটা সাকসেসের চূড়ান্তে গিয়ে একটা জিনিসকে না ছাড়লেও পুরোটা ব্যালেন্স করে করা যায়। কথা বলি, এটা কদিন আগে আশিস এসেছিল, 3-4 দিন আগে। দুটো ছবি করার পরে শোনা হয়নি রাজনন্দিনী, তারপরে ছিল স্টার্ট করেছো প্রতিশোধ। মানে সুনয়নীর পর রাজনন্দিনী, তারপরে প্রতিশোধ। প্রতিশোধটা করার সময় তখন সেও তো সুপারহিট। হ্যাঁ, ওটা তখন বোলপুরে আউটডোর করছিলাম আমরা, সৌমিত্রদা ছিল, সবাই ছিলাম। আমার ওই দুটো করা হয়ে গেছে তো ওদের সঙ্গে সঙ্গে, মানে আমার বাড়ির অ্যাটমসফিয়ার থেকে ওটা কমপ্লিটলি আলাদা। সিনেমা জগতে কি হয়, সিনেমা জগতে লোকরা কিরকম, মানে ওই রকম আমি দেখলাম টোটালি আলাদা। কারণ তাহলে কিছু কিছু জিনিস তুমি হয়তো গ্রাপ করতে পারছো না, নিতে পারছো না। প্রথমটা তো একটা ঝোঁকে চলে গেছি, করছিলাম, আস্তে 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 না আমার মনটা মিশিয়ে যাচ্ছিল, মানে ভাল লাগছিল না। আর এত ড্রিঙ্কিং, সবাই ওভার ড্রিঙ্ক করছে, এই করছে, আমার এগুলো ভালো লাগে। ড্রিঙ্ক করে যা তা কথা বলছে বা হোয়াট এভার, তখন না মনে হলো আমি কি ভুল করলাম এখানে। আমার দেখে আমার তো শখ ছিল, আমার করা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি, আমার প্রাইজও পেয়ে গেছি, আমি অভিনয় করতে পারি, আমার হয়ে গেছে, আমি আর অভিনয় করবো না, আর ভালো লাগছে না। মানে সেই রাত্রে ওদের ওখানে কিছু একটা ঝগড়া জাতীয় কিছু একটা হয়েছিল, তখন আমি রেগে মেগে ওই রাত্রিরেই থেকে গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছি, দৌড়ে একদম বেরিয়ে গেছে। পেছন আমার সবাই এসছে, তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ। আমি চলে যাবো কলকাতায় এক্ষুনি, আমি আর সিনেমা করবো না। এখন যে যা হোক, সৌমিত্রদা আমাকে অনেক বুঝিয়ে দিতে, দেখো এরকম করা যায় না, এইটা শেষ করে যাও, শেষ করে তুমি আর করো না, কিন্তু এইটা শেষ করে দাও। আমি আচ্ছা ঠিক আছে বলে আমি আর করবো না, এটাই লাস্ট সিনেমা। ঠিক আছে, তারপরে আমি বাড়িতে এসেছি যখন, আমার মুখ দেখে আমার বর বুঝেছে কিছু একটা হয়েছে। আমাকে বললো কি হয়েছে, না কিছু হয়নি, আমি আর সিনেমা করবো না। তখন বললো যে বুঝেছি কিছু তো হয়েছে, সিনেমা করবে না, খুব ভালো কথা, করো না। তারপরে বললো 2 দিন বাদে দেখি সুকেন্দা ফোন করেছে, সুকেন্দা ফোন করে বলছে যে
আমি চেষ্টা করবো আপনাকে একটু বলছি যে ও তো রেগে মেগে চলে গেছে, ও বলছে ও আর সিনেমা করবে না। তখন বলছে তা আমি কি করবো, ও করবে না বলছে তা আমি আর কি করতে পারি। তখন বলবে না আপনি একটু বোঝান না, বলছে আমি আমি ওসব বোঝাতে পারবো। দিয়ে তখন বললো যে তারপরে ও ভীষণ যে দেখুন আমাদের পরপর ছবিতে ওকে করা আছে, এগ্রিমেন্ট করা মানে সাইন করানো আছে। আমি সেকেন্ড তখন ছিল ন্যায় অন্যায় ছবি, ও ন্যায় অন্যায় ছবি, এটার পর প্রতিশোধের পরে ন্যায় অন্যায়। তো আমাদের আমার তো ছবি ওকে এগুলো করা। তারপরে দেখুন আমি এটা কি করতে পারি বলুন তো আপনি, ও অভিনয় করবে, ও যখন করবে না বলছে তাহলে আমি আর কি করতে পারি। তারপরে বললো যে আপনি সব পারেন, আপনি বলেছ ওকে ক্যাশ ট্যাশ দিয়েছে। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমাকে ম্যানেজমেন্টের লোক, আমার বর বললো আমি তো ম্যানেজমেন্টের লোক, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি যার বোথ ওয়েজ কাজটা হবে। তখন বললো যে হ্যাঁ বলুন বলুন কী করলে ও থাকবে আমার ইয়ে। আমি আমার বর বলেছি দেখুন ও তো গান করে। হ্যাঁ গান করেন, বলে যে হ্যাঁ গান করে, তো আপনি বলছেন আপনার এ হচ্ছে যে আপনার প্রোডাকশনে ও থাকবে, ও বলছে যে ও অভিনয় করবে না। আমি বলি কি ওকে দিয়ে আপনি গান গাইয়ে নিন, ওকে গান গাইয়ে নিন, তাহলে আপনার প্রোডাকশনেও থাকা হলো, ওর অভিনয়ও করা হলো না, দুজনের পক্ষেই তো ঠিক হলো। আচ্ছা তাই হবে। অ্যান্ড বিলিভ মি ওই ছবিটা আমি প্লেব্যাক করলাম নায়িকার গলায়, পেয়েছি তোমায় দিয়েছি হৃদয় মন, নায়িকার 500টা দিলে। মানে আজকে কি এটা শুনবো? ওই গানটা আমি গাইলাম অজয় দাসের। মানে তোমার গানটাও দেখো ছবিতে চলে এলো, সে তোমার ছোটবেলা থেকে গান গিয়ে বড় হয়ে ওঠা। গান তো রেকর্ড আমার অনেক অনেক কিছু ছিল, হ্যাঁ তার মধ্যে সিনেমাতেও প্লেব্যাক হয়ে গেল। সিনেমায় প্লেব্যাক আরও করেছি, আত্মীয় স্বজনে করেছি, এটাও মানে লিটারালি মানে তোমার মনে হয় যেন ঠাকুর তোমার শ্রমটা সাথে নিয়ে সাজানো ছিল, কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা। হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা শকুন্তলা বড়ুয়া, এই যে স্টারডাম, তুমি তার মানে ততক্ষণে যখন 4টে ছবি ওরকম হলে রিলিজ হচ্ছে, প্রত্যেকটা হিট ছবি, তোমার মধ্যে তো একটা তো স্টারডাম চলেই এসেছে। তখন লোকে চেনে পরিচিত, ছবিতে খবরের কাগজে ছবি বেরোনো, ছবি রিলিজ হওয়া, তোমার ফিলিংসটা কেমন? কিছু চেঞ্জ ছিল, কিছু বদলেছিল 3টে-4টে ছবি হওয়ার পর? না আমার এখনো নেই, এখনো বদলায়নি। আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি। এই তো লাস্ট রিলিজ ছবি তোমার টনিক, এই সেদিনের ছবি, মানে সুপার বাম্পার হিট। হ্যাঁ তো সত্যি কথা মানে আমি আজকে বসে ভাবছি তোমার হয়তো এই যে সিম্পলিসিটিটাই তুমি প্রথমেও রেখেছিলে, আজও রেখে দিয়েছো সমান। একটাই কথা যেটা লোকে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে অনেক সময়, আমি না ভীষণ প্রথম থেকেই আমি চুজি, আমি একটু ভিড় পছন্দ করি না, আমি লোকজন পছন্দ করি না, আমি একটু একা থাকতে ভালোবাসি। আমি মিডিয়াকে অ্যাভয়েড করি, মিডিয়ার সামনে যাই না একদম। মিডিয়াকে আমি জানি না, আমার কখনো নাম বেরোতো না। অনেক ছবিতে হয়েছে যে মেন আমি করছি কিন্তু সবার নাম দিয়েছে, আমার নেই, আমার নাম, এরকম অনেক হয়েছে। কি মানে পলিটিক্স হতো নাকি ভেতরে? পলিটিক্স হতো, কিংবা দুজন আছি, আমি আর হাসি দুজনেই আছি, সুমিতার নাম আছে, আমার নাম, এরকম অনেক হয়েছে। অনেক বড় বড় ছবিতে সবার নাম আছে, আমারটা নেই। আমি তো সামনেই যাই না, কথাও বলি না, কিন্তু আমার তখন মনে মনে দুঃখ হতো ঠিকই, কষ্ট তো হবেই, কারণ আমার দুঃখ অনেক হয়েছে, বলিনি কখনো কাউকে নামটা। আর একদিন বলছিল তুমি কি মিডিয়াকে খাওয়াও দাও বাটি করো, তাহলে তোমাকে ইফতি করতে হয়, তাই তো জানি না যে ওদের খাওয়াতে হয়, দরকার হয়নি, মানে এই কিংবদন্তি নায়িকার দরকার হয়নি কাউকে গিয়ে খাইয়ে দাইয়ে ডাম্বার করার। আজকে সে আমাদের সকলের প্রিয়, সকলের সামনে সুপার হিট কিংবদন্তি নায়িকা বসে আছে, কিন্তু এটা ছিল না, যেতে চাই না লোকের সামনে বেশি, তাতে অনেকে ভুল বলছে যে খুব ডাঁট, খুব নিজেকে লুকিয়ে রাখে, সেটা না। আমি এমনিতে যা তোমরা না থাকলেও আমি বাড়ি থেকে বেরোই না, খুব কম বেরোই। এই কালকেই যেমন আমার মেয়ে ফোন করে বললো মা নাদিরা বাব্বার, রাজ বাব্বারের মেয়ে জুহি বাব্বার, ওর একটা প্লে কালকে ছিল, এক্সক্লুসিভ, মানে এত ভালো অ্যামেজিং প্লে,
আমি দেখে এলাম কালকে ওই কি ক্যালকাটা ক্রিয়েটিভিটি থিয়েটার ক্রিয়েটিভিটি ওই আনন্দপুরে ইয়েটা ক্রিয়েটিভিটি, হ্যাঁ, কলকাতা আর্ট সেন্টার অফ ক্রিয়েটিভিটি, ওইখানে মানে অ্যামেজিং, মানে ভাবতে পারছি না। জুহি চাওলা বলছে যে জুহি বাব্বার সোনি ও করেছিল, আর ওর মা নাদিরা বাব্বার আর বাবা রাজ বাব্বার। তো আর নাদিরা বাব্বার তো ওরা তো থিয়েটার, নাদিরা বাব্বার থিয়েটারের একজুট ওদের থিয়েটার, ওইখানে তো আশিস তো ওদের বাঁধা একদম আমি মনোলগ থিয়েটার আশিসের দেখেছিলাম, দয়াশঙ্কর কি ডায়েরি, আর কালকে দেখলাম জুহির, মানে মাইন্ড ব্লোয়িং। আমি না বলতে পারছি না যে কি জিনিস করেছে তার মধ্যে, মানে আর কোনো স্টেজ নেই জানিস, যে জায়গাটা গেলাম এরকম আমরা এখানে বসে আছি, ওই যে ও যে ক্যামেরা আছে না এইখানে ও দুই কাজ অভিনয় করছে, মানে অভিনয়টা ওখানে ফ্যাক্টর, ওখানে ওই এইখানে করছে, কোনো আলাদা স্টেজ নেই। আমি এরকম বসে বসে আমরা দেখি, আর ইন্টারঅ্যাক্ট করছে আমাদের সাথে কাজের মধ্যে, হ্যাঁ কাজের মধ্যে কাজে, মানে কোনো একটা গানটার আর্ধেকে গানে তুমি তিনা जो मुस्कुरा रही हो, আর এখান থেকে পাশ থেকে আমরা क्या गम है उसको छुपा रहे हो, এটা আমরা চলে এলো, হ্যাঁ এরকম বললাম, আর ওটাতে মানে রেসিপ্রোকেট দ্য সেম, কি অদ্ভুত ভাবে করলো না নাটকটা, মানে মন থেকে যাচ্ছে না। তুমি তোমার এই গলা শুনে মানে আমার এখন ভীষণ ইচ্ছা হচ্ছে একটা তোমার গলায় একটা তোমার গান একটা করি। দয়া দিয়ে হবে গো জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে, তব দয়াতে হবে গো জীবন ধুতে। মানে লিটারালি আমার, মানে আমি দর্শক বন্ধুদেরকে বলছি, মানে আমি কাকে দেখছি আজকে, আমি লিটারালি মানে আমি জানি দিদিকে অনেকদিন ধরে চিনি, ছবি করতে এসে অনেক জায়গায় দেখা হয়েছে, আজকে আমি একজন নতুন কিংবদন্তিকে ফিল করছি, এরা এত গুণে মানে ভগবান দিয়ে পাঠিয়েছে, তোমার যেমন দেখতে তেমন অভিনয়, তেমন গান, তেমন সাকসেসফুল মাদার, সাকসেসফুল ওয়াইফ, মানে সাকসেস তোমায় ঢেলে দিয়েছে ঈশ্বর। আর প্রথমে তুমি ঢুকেই বললে অরুণিমা থ্যাংক ইউ, যেটা তুমি থ্যাংক ইউ বলো সব কিছুতে, এটা একটা বোধহয় আলাদাই মাহাত্ম্য আছে, প্রতিটা জিনিসে থ্যাংক ইউ বলো। সবাইকেই বলছি থ্যাংক ইউ সো মাচ দিদি। আর একটা জানতেই হবে, এত বছরের টলিউডে কাজ করা, তখনকার মানে 78 সালের 78-এর টলিউড আর আজকের টলিউডের মধ্যে তোমার ডিফারেন্স তো অনেকই হয়েছে, তুমি কোথায় একটু বলবে যে এটা না হলেও হয়তো হতো? পুরো চেঞ্জটাই আমার মানে মানসিকতার বাইরে। আমি যেরকম আমরা যেটা পেয়ে এসেছি, শুধু আমি কেন, তখন যারা অভিনয় করে তোমাদের ক্ষেত্রেও এটা ভেবে দেখবে যে তোমরা এগুলোতে অভ্যস্ত ছিলে, এই জিনিস আমরা যেটা দেখেছি, তোমরা যা ছবিগুলো এরকম করে দেখতাম একটা ছবি, এখন যখন তোমরা সেই জায়গা থেকে নড়ে যায় অন্য কিছু দেখো, তো তোমাদেরও ভালো লাগবে, কিন্তু তখন মনে হয় না কি যে ভালো না লাগলে কি হবে। এখন আমরা এই আবর্তের মধ্যে পড়ে গেছি, তাহলে আইদার আমাকে ইউ হ্যাভ টু কুইট অর ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যালোন, নালে মানিয়ে গুছিয়ে তাদেরকে নিয়েই চলতে হবে। তাদের ভালোবাসতে না পারো। আমি আবারও একটা কথা বলছি, লোকে অনেক সময় ঝগড়া করে না যে ও ভীষণ খারাপ, ভীষণ নিয়ে আমাকে জানো এরকম দুঃখ দিয়েছে, আমাকে ও এরকম করেছে। আমি একটাই কথা বলি, তুমি ঝগড়া করো না, তুমি দুঃখ দিয়েছে, ও করেছে, তো ওর কর্ম ও করেছে, তোমাকে ক্ষমা করে দাও,
একটা কথা, তুমি নিজে চলো, তুমি তোমার কর্মে ঠিক থাকবে, সোজা থাকবে, তুমি তার সঙ্গে ঝগড়া করতে যাবে না। তো এই অপকর্মটি তুমি করো না ভাই। তুমি তোমার কথা ছিল। দেখো, যে থাকবে না তোমার তোমার মতো যে থাকবে তোমার পথে, সে থেকেই যাবে, সে যাবে না। দেখবে আর তোমাকে কিছু কাউকে ছাড়াতে হবে না, ফিরেই আসছে, টুক করে ঝরে পড়ে যায়। যে তোমার কাপড়টি নয়, সে কিন্তু দেখবে তোমাকে ঝগড়া করে তাড়াতে হবে না, আপনি চলে যাবেন। বলেছো দিদি, আপনি ঝরে যাবেন। খুব ভালো কথা এটা, এরকমই হয়, এরকমই হয়। তোমাকে গায়ের জোরে তুই যা, তোর সাথে আর কথা বলবো না, কোনো করার দরকার নেই। যাও, তুমি কেন রুড হবে? জিহ্বা ব্রহ্ম, জিহ্বাতে কোনো খারাপ কথা এলো না, শব্দই ব্রহ্ম, শব্দই ব্রহ্ম। তো এখানে ভালো করে বলো না, ঠিক আছে তোমার পছন্দ না, তুমি মেনো না, আমাকে আবার পথে চলতে দাও। আজকে ভালো থাকবে, চলে যাবে। আজকে আমি এরকম নায়িকা, মানে কিংবদন্তি নায়িকা, আমাকে কিংবদন্তিটা এটা বলতেই হবে, সাথে আজকে আমি একজন মহান মানুষ হিসেবে শকুন্তলা বড়ুয়াদিকে পেলাম। লিটারালি এটা আমার জীবনের হয়তো আজকের এই শুটিং যে করছি আমি দিদির পাশে বসে, এটা আমার একটা চিরস্মরণীয় দিন হয়ে থাকবে আমার লাইফ টাইমে। আমি আগামী দিনে ছবিতে আবার স্ক্রিপ্ট নিয়ে আসবো দিদির কাছে, কিন্তু আজকের দিনটা তুমি আমাকে এটা গিফট করলে, আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট আজকে তোমার সাথে কাজ করাটা। ধন্যবাদ ঈশ্বর, আরেকটা ভালোবাসা তোমাকে। ও মাই গড, থ্যাংক ইউ দিদি। আরেকটা কথা, দিদি ভালোবাসা সবাইকে। আজকে সোসাইটি খুব রসাতলে চলে যাচ্ছে, রসাতলে কি সেন্সে যাচ্ছে, মানুষ যেন খুব তাড়াতাড়ি ভঙ্গুর হয়ে যাচ্ছে, ধৈর্য নেই। আজকে কাউকে জিজ্ঞেস করলেই বলছে আমার ভীষণ স্ট্রেস, আমি ডিপ্রেশনে আছি, আমি ডিপ্রেশনে ছিলাম, এখান থেকে এখানে এসেছি। বা কেউ তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিং করে নিচ্ছে, কিন্তু লড়াই করার প্ল্যানিংটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে আছে। তোমার মতো একজন লড়াকু, মানে প্রতিটি স্টেপে কি সুন্দর সবাইকে মানিয়ে নিয়ে সবাইকে দিয়ে অ্যাডজাস্ট করিয়ে তুমি সারা জীবনটা সুন্দর করে করে আজকে একজন সুপার সাকসেসফুল ওমেন বিং। আমি আজকে এটাই বলতে পারি, মানে কিংবদন্তি নায়িকা, টলিউডের এতদিনের অভিনেত্রী, কারো মা, কারো স্ত্রী, কারো শাশুড়ি মা, সব কিছুর ওপরে তুমি একজন মহান ব্যক্তিত্ব। তুমি কি এই সমাজকে বলবে তোমার ভাষায় যে সমাজ একটু পজিটিভ হোক, তোমার ভাষায়? আমার ভাষায় বলবো না, এটা আমার ভাষা, কিন্তু আমরা শুনি না। একটাই কথা বলবো যে দেখুন, আমার ভাগ্য খারাপ, আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমি মরে যেতে চাই, এইগুলো কিন্তু কোনো কথা না। তোমার ভাগ্যটা তুমিই ঠিক করতে পারো। ইউ আর দ্য মেন্টর অফ ইউর লাইফ। তুমি যেরকম, আমি যদি আজকে ভাবি পজিটিভ, আমার এটা হবেই, আমার এই ভাবতে দেখবে ওটাই হবে। আর তুমি যদি নেগেটিভ ভাবো, তোমার দেখবে মানে সামনে এটা ওটা আসছে ঠিকই, কিন্তু আলটিমেটলি নেগেটিভ ওটাই বেরোবে। যেটা তুমি ভাববে মন শক্ত করে, জোর করে, তোমার মনই তোমার জীবনকে পাল্টাতে পারে। তোমার মনই তোমার জীবনকে পাল্টাতে পারে। তোমার জীবন কিরকম হবে এটা ভগবান করে দেবে না, এটা তুমি করবে। এই কর্মটা করতেই তো তোমার ভগবান পাঠিয়েছেন। যে আমি বসে থাকলাম, আমার ভাগ্য, ঠাকুরকে মানত করলাম, এই করলাম, কিন্তু বাড়িতে এসে যে কর্মার বদমাশি করার তাই করছি, এদিকে ঠাকুরকে মানত করে এলাম, কোনোটাই হবে না। তোমার জীবনকে তোমাকেই ঠিক করতে হবে। কোনো সাইকিয়াট্রিস্ট দরকার নেই, কিচ্ছু নেই। আমি আনন্দে থাকবো, সবসময় হাসিতে থাকবো, আনন্দে থাকবো, আমার যা করতে ভালো লাগছে আমি তাই করবো। আমার মেয়েও এই কথাগুলো খুব মানে আর বোঝায়, ও তো মোটিভেশন টক দেয়, ও এগুলো বলে। এরকম মায়ের মেয়ে, তাকে তো মানে সুপার মোটিভেটেড ও বোধহয় ছোটবেলা থেকে। ও মোটিভেশন টক করে, ও এগুলো বলে যে তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। আমি কাঁদবো বসে না, দুঃখ করবো বসে, আমি সবসময় ভাববে যে আমি আকাশের মতন হতে চাই, আমি উঠতে চাই, নিজেকে মেলে, স্কাই ইজ দ্য লিমিট, আমি আরো যাবো। এটা কেউ কাউকে বলে দেবে না, ওষুধ 4টি খেয়ে নিলাম, ঘুমের ওষুধ খেয়ে নিলাম, আর দিয়ে যাওয়ার 4 দিন পর ঘুম থেকে উঠে সেই আবার ডিপ্রেশন কখন আসবে, এগুলো না। আমার আনন্দ, খেতে ভালো লাগছে, চলো বাইরে, চলো আজকে বাইরে গিয়ে আইসক্রিম খেয়ে চলে আসি, কিছু না কিছু। আর যেটা আমার করতে ভালো লাগছে, আনন্দ একটা অন্য কিছু করে রাখো, তোমার মন অন্যদিকে পজিটিভ হতে থাকবে।
একদম সবসময় ভাববে লাইফ ইজ ভেরি শর্ট, ইউ জাস্ট ডোন্ট নো তুমি 2 মিনিট পরে মরে যাবে কিনা কেউ জানে না, কেউ জানে না। প্রতিটা নিঃশ্বাস হয়তো ভগবান আমাকে আরেকটু টাইম দিল, ভগবান আমাকে আরেকটু টাইম দিল, এই টাইমটুকু আমি আনন্দের লাইফ ইউজ করি। আমাকে মানুষ জন্ম দিয়েছেন তো সেটাই তো একটা বিরাট বড়, তো সেটাকে আমি ইউটিলাইজ করি। আমি সেটাকে নষ্ট করবো, যা এমন কাজ করবো যে পরের জন্য আমাকে কুকুর হয়ে জন্মাতে হবে, তা কেন করবো? হ্যাঁ ধন্যবাদ, আমি তোমার জীবনটাকে আরো ভালো করবো, আরো ভালো করবো। তাহলে শেষ পর্যন্ত তাহলে ভগবান তোমার দেখবে, ভগবান দাঁড়িয়ে আছে তোমাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবং আই ক্যান ফিল, আমি এটা ফিল করতে পারি। আমি যেটাই করি আমি একটা মনে মনে ভেবে নিই আর আমি এটা করছি তোমার যেন আশীর্বাদ থাকে। এবং আই ক্যান লিটারালি ফিল যে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বড় বড় বিপদের মধ্যে আমাদের গেল না, কি হবে এটা, এর থেকে কি হবে, ঠিক দেখলাম বেরিয়ে গেলাম। মনে রাখবেন এই মানুষরা যাতে নামের আগে কিংবদন্তি অ্যাড হচ্ছে, তাদের কত হার্ড ওয়ার্ক আছে তার জীবনে, সেটাই মনে রেখে আপনারাই পজিটিভ থাকবেন। শুনলেন তো দিদি কি বললো, সেটা মাথায় রাখবেন আপনারা। আর আমি তো আজকে বিশেষভাবে মানে আশীর্বাদ নিয়ে যাব, যাতে আমিও ছবি করতে এসে কিছু ভালো কাজ করতে পারি। অবশ্যই আমার একটু অন স্ক্রিন আশীর্বাদ করো। অবশ্যই অবশ্যই, ভালো সদিচ্ছা থাকলে, ভালো কাজের ইচ্ছে থাকলে কে ঠেকায়? পরের ছবির স্ক্রিপ্ট নিয়ে আবার আসছি তোমার কাছে। নিশ্চয়ই। আজকে এক অমায়িক মানুষ, এক অমায়িক শকুন্তলা বড়ুয়া, আমাদের মানে এভারগ্রিনও বলবো আমি, এভারগ্রিন নায়িকা। মানে এমন কোনো মহানায়ক নেই, এমন কোনো আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এমন কোনো মানুষ নেই যার সাথে উনি মানে কাজ করেনি, এবং কি মানে তার মধ্যে কোনো একটু দম দেখতে পেলাম না। তাই জন্য তারা কিংবদন্তি। আজকে আমাদের কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানটা ধন্য হয়ে গেল ওনার মতো একজন মহানায়িকাকে পেয়ে। সুতরাং আমরা অনেক কিছু জানলাম, শুনলাম, এবং আপনাদের জন্য দিদি অনেক কিছু বললো, সেটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিজিম্যাক্স স্টেশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা প্রতি রবিবার সকাল 7:30 চোখ রাখতে ভুলবেন না। এই সমস্ত গল্প নিয়ে আপনাদের সামনে আসছি। আর আমি তোমাকে পার্সোনালি বলি, পরের ছবির স্ক্রিপ্ট নিয়ে আমি আসছি তোমার কাছে। থ্যাংক ইউ।